নমস্কার। ঝরাপাতার নতুন একটি পর্বে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। আজকের পর্বে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা নুটিমন্তর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গল্প আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে। আজকের গল্প নুটিমন্তর প্রথম প্রকাশিত হয় ক্ষণভঙ্গুর পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দে ভাদ্র মাসে। গল্পের সূত্রধর আমি বিজয়। শুরু হচ্ছে আজকের গল্প নুটিমন্তর। হাবু নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি। পায়রাগাছির গুণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কি না হতে পারে। লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড় বড় হপসের চপসের কুলুপ লাগানো আছে। পায়রাগাছির রোজা এসে কি একটা মন্তর বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লেই আর গেল সব তালা বেমালুম খুলে। এ কত লোকের সচক্ষে দেখা। রায়েদের কলম আমবাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে। হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রাগাছির রোজার মস্ত বড় নাম, কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি। কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। হাবুর বড্ড ইচ্ছে যে কিছু মন্তরতন্তর শেখে। এ তার অনেক দিনের ইচ্ছে। এখন তার বয়স ১৮-১৯। যখন তার বয়স ১৪-১৫ তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুনিন এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখালে। একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল। এক মুঠো বাঁধা টাকা ওর হাতে গেল। এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত। তাদের গায়ের ২-৪ জন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনেই গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল। ফিরবার পথে সন্ধে হয়ে এসেছে। ওর কীরকম গা ছমছম করতে লাগলো। কালী শেখরা দলের মধ্যে প্রবীণ। হাবু বললে, আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলে? কালী শেখরা একটা তাচ্ছিল্যসূচক ভঙ্গি করে বললে, আহা, এসব তো সোজা, সোজা কালী জ্যাঠা? খুব সোজা। কীরকম সোজা? ওসব মন্তরতন্ত্রের কাণ্ড আমিও ইচ্ছে করলে পারি। তুমিও পারো? কেন পারবো না? একদিন করে দেখাবে জ্যাঠা। কালী শেখরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না। সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে। সোজাসুজি তাকে জানালে সে ওইসব খেলা শিখতে চায়। সাকরেদ হতে সে রাজি আছে। জাদুকর কলকাতার লোক। মাথায় নরম বুরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে থাকে চশমা। তিনি নাক উঁচু করে বললেন, ওসব হয় না, অনেক টাকার খেলা, অনেক টাকা প্রিমিয়াম দিলে তারে সাকরেত করি। হাবু বললে, প্রিমিয়াম কি? প্রিমিয়াম টাকা
পারবে আমায় দিতে? মরিয়া হয়ে হাবু বললে, আগে কত টাকা বলো না আমাকে। 100 পারবে দিতে? আগে না, অত টাকা কখনো একসঙ্গে দেখিনি। তবে ফিরে যাও, এসব এমনি হয় না। কিছু কম করে নিন। 200 করে প্রিমিয়াম নি, তোমায় 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকার সিকিও দেবার ক্ষমতা নেই তার। জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে? কেটে গেল বছর 3 এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এই অজপাড়াগায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে। ঠিক এমন সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। সেই সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত একটা কোলা ব্যাঙ হয়ে গেল, লাফিয়ে লাফিয়ে পালালো। আর একটা ঢিল ছুটতেই সেটা হয়ে গেল ছেলেদের 2 চাকার একটা খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটি ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল। একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে। হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা মুখের দিকে চেয়ে ঠিক করে হেসে বললে, কি? স্তম্ভিত ও ভীতু হাবু কোনো কথা না বলে একবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। গাছতলায় লোকটা নেই। হাবু বিভ্রান্ত চোখে চারিদিক চেয়ে দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই। 2 মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ সে দেখলে হাত 10 দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। হাবু কাতর কণ্ঠে বললে, আমাকে দয়া করুন। কি দয়া? পায়ে ঠেলবেন না অমন করে। আমাকে আপনার চাকর করে রেখে দিন। আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর, এই দেখ। বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার ভরে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরাশ আম পড়ল। হাবু একেবারে স্তম্ভিত। আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে? পাড়া গায়ে কোনো গাছেই এ সময় আম দূরের কথা, আমের বউলও নেই। পাকা আম ঝুড়িখানেক তার সামনে। লোকটা বললে, খাবার জল এই নে। যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে, খাও ভালো জল। হাবু কাতর স্বরে বললে, আমায় সাকরেত করে রাখুন, আমাকে সাকরেত করে রাখুন আপনি। কি সর্বনাশ! সাকরেত? আমি ওস্তাদ নই রে। আমাকে দয়া করুন। লোকটা হিহি করে হেসে উঠল। ও কি, মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকটা কে? এর উত্তর লোকটাই দিলে। বললে, পায়রাগাছি জানো? উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো। হাবু হা হয়ে রইল। ইনি তবে পায়রাগাছির সেই গুণিন? সবাই বলে উনি নুটি মন্তর জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে।
হাবু হাত জোর করে বললে, আমায় দয়া করুন আপনি। পায়রা গাছের রোজা এবার নরম সুরে বললে, শেখাতে পারি নুটি মন্তর, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা শেষ হয়ে গেছে। কত লোভের পথ খুলে যাবে দেখো। আচ্ছা বসো, দিচ্ছি তোমায় মন্ত্রটা শিখিয়ে। কিছুদিন কেটে গেল। হাবু এখন নুটি মন্ত্র শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর। যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় তার। খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে। সে যে চোর তা সে কখনো জানতই না। একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা। রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে। ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয়। হাবু ভয়ে তক্ষুনি আবার দৃশ্যমান হয়ে গেল। বন্ধুর মা ওকে দেখে বললেন, ও মা হাবু, কোথা দিয়ে এলি? তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে। এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরও গুরুতর ব্যাপার একটা ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক। তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হারকে ফেলে রেখেছে। হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নেমে এলো। সে তো অদৃশ্য, তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য। কেউ কিচ্ছু টের পেলে না। তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা। তার কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো। সে কেন এত অসাবধান? কেন সে হার খাটের ওপর ফেলে রেখেছিল? অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর। তার ওপর শুরু হলো নির্যাতন। পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো। কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই, বাপের বাড়ি পড়ে থাকে। এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি। বৌদিরা একেই তো তাকে দাঁতে পেশেন, তার উপরে সে বাপের দেওয়া হাড় ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল। হাড়ও তার পকেটেই ছিল। আর সহ্য করতে না পেরে হাড় ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে। সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করলে। তখন কি হাসি তার মুখে! তা তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহা বিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত। এ কি ভয়ানক প্রলোভনে পড়েছে সে! পদে পদে প্রলোভন, পদে পদে সচরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয়ে যাচ্ছে দিনে দিনে। লোভ সামলাতে সামলাতে গলদঘর্ম। অদৃশ্য না হয়ে থাকা যায় না। অদৃশ্য হলেও বিপদ। এ কি সর্বনাশা মন্ত্র! মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে। হাবু ইতিমধ্যে এক বিয়েবাড়ির ভাঁড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিলে। পরক্ষণেই জাগলো অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন! পায়রা গাছের রোজা একই সর্বনাশ তার করে গেল। কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না। কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর। নুটিমন্তর তার জীবনের অভিশাপ। বছরখানেক এভাবে কেটে গেল। কত খুঁজলো পায়রা গাছের রোজাকে, কেউ সন্ধান দিতে পারলে না। একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে
পায়রা গাছের রোজা সেই রকম ঢিল দিয়েই ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। সন্ধান মিলেছে এতদিন পরে। ও ছুটে এগিয়ে কাছে গেল। একটা ঢিল ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে পালালো। একটা ঢিল সদ্য কাটা ধাড়ি ছাগলের মুন্ড হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল। হাবু ছুটতে ছুটতে গিয়ে পড়ল রোজার পায়ের ওপর। যদি পাছে রোজা অদৃশ্য হয়ে যায়। রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে, কি হয়েছে? আমায় বাঁচান। কি ব্যাপার? আপনি সব জানেন, আপনি অন্তর্যামী। ওস্তাদজি, নটিমন্টরের কবল থেকে আমাকে উদ্ধার করুন। আমার আমার চরিত্র গেল, মনের শান্তি গেল, সব গেল। আপনি ফিরিয়ে নিন। রোজা মৃদু মৃদু হেসে বললে, একবার মন্তর দিলে আর ফেরত হয় না। হাবু ভয়ে শিউরে উঠল। তবে কি জীবনভর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে? এই অশান্তি পদে পদে, এই পরীক্ষা সারা জীবন চলবে? হাবু পা আঁকড়ে ধরে বললে, বাঁচান আমায়, আমি মরে যাব। তবে চাও না নটিমন্তর? আগে না। রোজা হেসে বললে, তবে যাও, দিলাম না। মোটেই তোমাকে মন্তর দিনি, পরীক্ষা করছিলাম। হাবু অবাক। সে কি কথা? 1 বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল? সে কি বলতে যাচ্ছিল? রোজা হেসে বললে, মোটে 7 মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে। নটিমন্তর তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম। আমি 20 বছর এই মন্তরের ভার বয়ে আসছি, আর তুমি এর দায়িত্ব 7 মিনিট নিতে পারলে না। হাবু বললে, তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হাড় চুরি করিনি, ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে। তবে আমি না, মোটে 7 মিনিট কেটেছে। আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি। এই তো প্রথম তোমায় সঙ্গে আমবাগানে। বলে কি? হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল। শুনছিলেন নটিমন্তর, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে হাবু এবং পায়রা গাছের গুণিন বিজয়, কালী শ্যাকরা সুখেন্দু, ম্যাজিশিয়ান দেবব্রত, হাবুর বন্ধুর মা তিথি। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি। প্রযোজনা সাহাস ক্রিয়েশন। আবহ সঙ্গীত তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। প্রচার অলঙ্করণ চারুলিপি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের অন্যান্য এবং নতুন নিবেদনগুলি
ডেলি আপডেট পেতে। সকলকে অনেক ধন্যবাদ।